একে একে 3 ঘন্টা পরীক্ষা দিয়ে বের হওয়ার পর নিজেকে কেমন স্বাধীন মনে হচ্ছে তার কাছে। এখন বেশ কয়েক মাস শান্তিতে ঘুরবে ফিরবে, কেউ কিছু বলতে পারবে না। বন্ধুরা সবাই মিলে গোল হয়ে বেশ খানিকক্ষণ আড্ডা দিয়ে গেট থেকে বের হয়, একে একে সবাই বিদায় নেয়। আশেপাশে তাকিয়ে পরিচিত মুখ খুঁজতে থাকে, হঠাৎই নজরে আসে বহু আকাঙ্ক্ষিত 2টি মুখ। তাদের দেখে সিরাতের মুখের হাসি চওড়া হয়ে ওঠে। নাহিল ছুটে মায়ের কাছে এসে কোমর আঁকড়ে ধরে, মুখ গুজে দেয় পেটে। অনেকদিন বাদে মা গন্ধটা পাচ্ছে। গভীর আবেশে তা নিজের মধ্যে টেনে নেয়। সিরাতও তার মাথায় মমতার হাত বুলিয়ে দেয়। সিরাত নাহিলকে জড়িয়ে এগিয়ে যায় রওনাফের কাছে। রওনাফ এক দৃষ্টিতে তার দিকে চেয়েছিল। তার চাহনিতে ছিল ভিন্ন কিছু। সিরাত কাছাকাছি গিয়ে তার এক বাহু জড়িয়ে ধরে। রওনাফও তার অর্ধাঙ্গিনীকে এক হাতে জড়িয়ে ধরে। পরীক্ষা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ, খারাপ না। যাক, অবশেষে তুমি মুক্ত হলে। একদম। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। চলেন। সিরাত ও নাহিল গাড়ির পেছনের দরজা খুলে উঠে বসে। নাহিল সিরাতের গা ঘেঁষে বসে আছে। রওনাফ ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। সারা রাস্তায় পেছনের দুজন গল্প করতে করতে বাড়ি ফেরে। বারবার মিররে সে দৃশ্য দেখে চোখ জুড়ায়। একসাথে 3জনকে সদর দরজা দিয়ে ঢুকতে দেখে ড্রয়িং রুমে বসা সারা উচ্ছ্বাসে চিৎকার দিয়ে ওঠে। সিরাত হঠাৎ এমন চিৎকারে হকচকিয়ে যায়। সামনে তাকিয়ে সারাহকে নজরে আসে। এভাবে চিৎকার করে কেউ? ভয় পেয়ে গেছি। সারাহ সিরাতের কথায় মুখ ভেঙচি কেটে বাড়ির অন্যদের ডাকে। রান্নাঘর থেকে আতিয়া ও মিথিলা বেরিয়ে আসে। আব্বু, তোরা কখন আসি? সোফায় বসা রওনাফ জবাব দেয়। আসছি অনেকক্ষণ, তোমার মেয়েকে আনতে গেলায় সেখান থেকে মাত্র আসলাম বাড়ি। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। বসো, তোদের জন্য ঠান্ডা কিছুর ব্যবস্থা করি। এখন কিছু লাগবে না, তুমি একটু পানি দাও, রুমে গিয়ে ফ্রেশ হব। শরীর ম্যাজম্যাজ করছে। মিথিলা তাদের পানি এনে দেয়। খেয়ে লাগেজ নিয়ে নিজের ঘরের দিকে যায়। যাওয়ার আগে সিরাতের উদ্দেশ্যে বলে, রুমে এসো, ফ্রেশ হতে হবে, নাহিলকেও নিয়ে এসো। সিরাত নাহিলকে নিয়ে তার পিছন পিছন ঘরে যায়। লাগেজ থেকে কাপড় বের করে নাহিলের হাতে ধরিয়ে দেয়। নাহিল ওয়াশরুম থেকে বের হলে রওনাফ বলে, বাবা, তুমি দাদুর ঘরে গিয়ে রেস্ট নাও। বাবা, একটু মাম্মার সাথে থাকি। মাম্মা ফ্রেশ হবে, তুমি যাও, মাম্মা ফ্রেশ হয়ে তোমার কাছে যাবে। বাবার বাধ্য ছেলে নাহিল, তাই আর কথা বাড়ায় না। সে নীরবে ঘর ছেড়ে বেরিয়ে যায়। রওনাফ এগিয়ে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দেয়। সিরাত তা দেখে বলে, ওকে পাঠিয়ে দিলেন কেন? শোনোনি কেন পাঠিয়েছি? শুনেছি, তবে এখন তো আপনি যাবেন গোসলে, আপনার তো অনেক সময় লাগে। ততক্ষণ থাকতো ও, আমিও ততটুকু সময় রেস্ট নিতাম। কতদিন পর এসেছে ছেলেটা। গল্প করার অনেক সময় পাবে, এখন গোসল করতে হবে। ধুলাবালিতে গা চিটচিট করছে। আপনার চিটচিট করলে আপনি যান না। আমাকে কেন টানছেন? কারণ তুমিও গোসলে যাবে। আমি পরে যাব, আপনি যান এখন। রওনাফ কোনো কথা না বলে কাবার্ড থেকে তারও সিরাতের কাপড় বের করে বলে, আমি একা না, তুমিও যাবে আমার সাথে। সিরাত তার কথা শুনে আঁতকে ওঠে বলে, মানে? রওনাফ এগিয়ে সিরাতের খুব কাছে চলে আসে, এক হাতে কোমর জড়িয়ে ধরে মিশিয়ে নেয় দুটি শরীর বলে, মানে খুবই সোজা, তুমিও যাবে আমার সাথে গোসলে। সিরাত তার বুকে হাত দিয়ে দূরে ঠেলতে থাকে, দুজনের মাঝে দূরত্ব সৃষ্টি করতে চায়। রওনাফ ঘোর লাগা চোখে তার দিকে চেয়ে শক্ত করে আঁকড়ে ধরে বলে, এত ছটফট করছো কেন? সিরাত তার কাজ বহল রেখেই বলে, আমি আপনার সাথে যাব না। তো কার সাথে যাবে? কারো সাথে না, আমি একা একাই গোসল করব। নো পাখি আমার সাথে গোসল দিবে। এমনকি কাপড় চেঞ্জও করবে। ছি, জঘন্য নোংরা লোক। লাজ শরম কিছু না থাকতে পারে আপনার, আমার তো আছে। রওনাফ তার কথা হাসে বলে, এই জঘন্য লোকের সাথেই তো কত কিছু মিছু করেছ, তখন ছি হয়নি। আর এখন সামান্য গোসল করতে বলাতে নোংরা? নিজের স্বার্থ মিটে গেলেই ছি। ছাড়েন আমাকে, যাব না আমি। তুমি যাবে সাথে, তোমার ঘাড়ও যাবে। তার কথা শেষ করে এক হাতে কাপড় ও অন্য হাতে তাকে ঘাড়ে তুলে নিয়ে হাঁটা দেয় ওয়াশরুমের দিকে। সিরাত সমানে তার পিঠে কিল ঘুষি দিয়ে যাচ্ছে। রওনাফ তাকে নিয়ে ওয়াশরুমে ঢুকে দরজা লক করে দিয়ে তাকে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দেয়। আপনি শুনতে পাননি, আমি আপনার সাথে গোসল করব না। রওনাফ দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে বলে, শুনেছি, তোমার আমার সাথে গোসল করতে হবে না, আমিই করব তোমার সাথে গো। স ল লাস্টের কথাটা টেনে টেনে বলে। সিরাতের মুখটা কাদো কাদো হয়ে আসে। এতদিন পর লোকটার এমন রূপের সামনে দাঁড়াতে তার একটু অস্বস্তি হচ্ছে।
রওনাফ এগিয়ে এসে শাওয়ার অন করে দেয়, ঝুপঝপ করে পানি এসে ভিজিয়ে দেয় দুজনের শরীরে। ঠান্ডা পানির সংস্পর্শে এসে শরীর শিরশির করে ওঠে সিরাতের। সামনে এক উন্মাদ পুরুষ, সাথে ঠান্ডা পানি তার শরীরে মৃদু কম্পনের সৃষ্টি করে। এ কম্পন ঠান্ডার কারণে নাকি অন্য কারণে তা সে জানে না। তবে সে কাঁপছে। বৃষ্টির মতো ঝরে পড়া পানিতে সাদা কলেজ ড্রেস পরিহিত সিরাত ভিজে একাকার। ভেজা অবস্থায় নারী সত্তাকে যেন দ্বিগুণ আকর্ষণীয় লাগছে রওনাফের কাছে। রওনাফের গলায় খরা নামে। মোহগ্রস্ত হয়ে এগিয়ে যায় আবেদনময়ী নারীর সান্নিধ্যে। সিরাত তাকে দেখে আতঙ্কিত হয়। সে দেওয়ালের সাথে সিটিয়ে যেতে থাকে। অন্যদিকে রওনাফ দূরত্ব মিটিয়ে এক ঝটকায় তাকে ঘুরিয়ে দেওয়ালের সাথে মিশিয়ে দেয়। পিঠের উপর পড়ে থাকা চুলগুলো এক হাতে সরিয়ে কাঁধে মুখ ডুবিয়ে সিরাতের শরীর পুনরায় কেঁপে ওঠে। রওনাফ সেথায় টুকরো টুকরো চুমুতে ভরিয়ে দিতে থাকে। সিরাতের মুখ থেকে কথা বের হয় না, তবুও বহু কষ্টে গলা ভেদ করে বের হয়। সরুন না। কাঁধে নাক ঘষে বলে। উহু না। অস্বস্তি হচ্ছে আমার। হোক, ঠিক হয়ে যাবে কলিজা। খুব অশান্তি লাগছে, একটি শান্তি দাও। পাগল হয়ে যাচ্ছি। তার কথায় সিরাতের কণ্ঠ রোধ হয়ে আসে। ভেজা শরীরের সিরাতকে খুব কাছ থেকে অনুভব করে রওনাফ। নারী দেহের সংস্পর্শে এসে মস্তিষ্ক ছলকে ওঠে। শুকনো ঢোক গিলে সে এক হাত বাড়িয়ে জামার পেছনে দিকের চেনো টেনে উন্মুক্ত করে দেয় পৃষ্ঠদেশ। মুখ নামিয়ে পুরো পিঠে নাক ঘষে ঘষে মেয়লি শরীরের সুবাস নিতে থাকে। মাতাল করা পরিচিত সুবাস পেয়ে বিক্ষিপ্ত মন শান্ত হয়। তার এই পাগল করা আলতো স্পর্শগুলো নারী সত্তাকে কাবু করতে শুরু করে। সিরাত নিজেকে সামলাতে না পেরে সামনে ঘুরে যায়। আকস্মিক ঘুরে যাওয়ায় রওনাফ একটু ভরকায় নিজেকে সামলে নিয়ে তার মুখের দিকে তাকায়, চোখে ভয়, ঠোঁটে কম্পন স্পষ্ট। রওনাফ সিরাতের অবস্থা দেখে দুষ্ট হাসে। পুনরায় এগিয়ে আসে সিরাতের দিকে। কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই ঝাঁপিয়ে পড়ে মেয়েলি অধরযুগলের উপর। গভীর আশ্লেষে টেনে নিতে থাকে সে অধরের সুধা। বহুদিনের তৃষ্ণার্ত পুরুষটি যেন সবটুকু তৃষ্ণা ঢেলে দিচ্ছে সেথায়। অন্যদিকে এক হাত কামিজ গলিয়ে প্রবেশ করে মেয়েলি সংসবেন্দনশীল স্থানে। আস্তে আস্তে হাঁটু মুড়ে বসে পড়ে তার সামনে উদ্রের অংশের কাপড় সরিয়ে সেথায় মুখ ডুবায়। সিরাত এবার দ্বিগুণ হারে কাঁপতে থাকে। দুহাতে ঠেলে সরাতে চায় পুরুষটিকে। কিন্তু পুরুষটি আজ যেন পণ করেছে। 1 ইঞ্চিও সরাতে পারে না। শরীরের উপর চলতে থাকা মিষ্টি অত্যাচার নারী সত্তাকে ক্রমশ কাবু করে ফেলেছে। এক পর্যায়ে সিরাত হাত উঠিয়ে নিয়ে আসে রওনাফের কাঁধে, খামচে ধরে মাথার ভেজা চুল। উন্মাদ পুরুষটি হালাল নারীর এমন সাড়া পেয়ে আরও উন্মাদ হয়ে ওঠে। সিরাতের থেকে একটু দূরত্ব সৃষ্টি করে এক হাতে তার কোমর জড়িয়ে রেখে অন্য হাতে শার্টের বোতামগুলো খুলে একটানে তার শরীর থেকে আলাদা করে ফেলে। আবারও ঝাঁপিয়ে পড়ে নারী দেহের মাঝে। শরীরে জড়ানো কামিজ কাঁধ গলিয়ে নিচের দিকে নামাতে গেলে সিরাত বাধা দেয়। পুরুষটি এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। পুনরায় একই কাজ করতে গেলে সিরাত বলে, প্লিজ এখানে না। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে রওনাফ বলে, ওকে। বাক্য ব্যয় না করে আবারও কাঁধে তুলে নেয় সিরাতকে। রুমে এসে বিছানার উপর এক প্রকার ছুঁড়ে ফেলে। সিরাত হালকা ব্যথা পেলেও কিছু বলে না। এই মুহূর্তে তাকে কিছু বলা মানে পাগল খেপিয়ে দেওয়া। রওনাফ ব্যস্ত পায়ে এগিয়ে বিছানায় ওঠে। একে একে শরীর আবরণ মুক্ত হয়। সিরাত আর তাকে আটকায় না। নীরবে পাগল পুরুষের পাগলামি সয় নেয়। একটা সময় পুরুষটা শান্ত হয়ে যায়। নারী দেহের উপর লেপ্টে থাকে। সময়ের ধ্যান দুজনের কারণেই। সিরাত শান্ত চোখে সিলিংয়ের দিকে চেয়ে থাকে। সে কি কখনো ভেবেছে এই পুরুষকে হঠাৎ করে দমকা হাওয়ার মতো উড়ে এসে তার সাথে জুড়ে গেছে। মনে পড়ে যায় গত 2 দিন আগের কথা, যখন রাত প্রায় 1:30 গভীর ঘুমে আচ্ছন্ন সিরাত ফোনের কর্কশ শব্দে জেগে যায়। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে হালাল পুরুষের নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ভেসে আসে পুরুষালী ঘোর লাগানো কণ্ঠ। জ্বরের ঘোরে কত আকুতি জানিয়েছে তার ইয়ত্তা নেই। কণ্ঠে ছিল আকুতি, শব্দে ছিল অভিমান। একটা পূর্ণবয়স্ক পুরুষের এমন বাচ্চামো আচরণ মনে পড়তেই সিরাতের মুখে হাসি ফুটে ওঠে। সে ভাবনার মাঝে হাত বুলিয়ে চলে পুরুষটির মাথায়। পুরুষটা ঘুম না সজাগ তা বোঝার উপায় না। কোনো সাড়া নেই। শরীর কি বেশি খারাপ লাগছে? ক্লান্ত গম্ভীর পুরুষালী কণ্ঠে বলে। তার কথায় সিরাতের ধ্যান ভঙ্গ হয়। মুচকি হেসে বলে, না, ঠিক আছি, আপনি উঠবেন না? হুম, একটু পর ফ্রেশ হয়ে পেইন কিলার নিয়ে নিবে। হুম, নিব। শুনুন না, বেলা গড়িয়ে যাচ্ছে, সবাই কি ভাববে বলেন? এভাবে ঘরের দরজা আটকে বসে আছি। রওনাফ সিরাতের বুকের মাঝে আর একটু চেপে গিয়ে বলে, সবাই তোমার মতো নির্বোধ না। তারা বুঝবে কেন দরজা আটকে বসে আছো। বেশি চিন্তা না করে বিশ্রাম নাও, তোমার শরীর অনেক ক্লান্ত। বসার ঘরে বাড়ির সকল পুরুষ আড্ডা দিচ্ছে। বাড়ির মহিলারা পিঠা বানাতে ব্যস্ত।
সিরাতও সেথায় উপস্থিত হয়, মাথায় ওড়না জড়ানো, গায়ে পেঁচানো মোটা শাল, শীতে কাঁপুনি উঠে গেছে তার। মিথিলা তাকে দেখে বসার জন্য জায়গা তৈরি করে দিয়ে বলে, সেই কখন থেকে তোমার জন্য বসে আছি, এতক্ষণে আসার সময় হলো। সিরাত আমতা আমতা করে বলে, আসলে ঘুমিয়ে পড়ছিলাম তাই। আচ্ছা বুঝেছি, এখন বসো, হাতে হাতে একটু পিঠাগুলো কেটে দাও তো। ছোট কাকি ভাজছে, সাথে রান্নাও চড়িয়েছে, একা একা সামলে উঠতে পারছে না। তুমি কাকির কাছে যাও, এখন তো অল্প কিছু আছে, আমি করে নেব। মিথিলা সব সরঞ্জাম সিরাতের হাতে ধরিয়ে দিয়ে উঠে যায়। তার যাওয়ার পথে সিরাত জিজ্ঞেস করে, আম্মু কই ভাবি? আম্মুর শরীরটা তেমন ভালো না, প্রেশারটা বেড়ে গেছে, তাই ঔষধ খেয়ে ঘুমাচ্ছে। সিরাত নিজের মধ্যে একটি ইতস্তত বোধ করে। তারা দুজন মিলে সব করছে আর সে এক ধাড়ি মেয়ে হয়ে ঘরের দরজা আটকে বসেছিল। সেও গুছিয়ে বসতে বসতে বলে, আমাকে ডাক দিতে তাহলে তো আগে আসতে পারতাম। মিথিলা তার দিকে তোত্তারছা চোখে তাকিয়ে বলে, হ্যাঁ ভাইয়া ছিল ঘরে, কিভাবে ডাকতাম? বাদ দাও, এখন তো এসেছো, এখন করে দিলেই হবে। মিথিলা চলে যায়। সিরাত বাকি পিঠার নকশা তোলে, পিঠা ভেজে প্লেটে সাজিয়ে দিয়ে আসে বসার ঘরে। বসার ঘরে তখন গল্পে মশগুল। তাদের আলোচনার মূল বিষয়বস্তুই ব্যবসা সম্পর্কীয়। বর্তমানে আজমল শিকদারের শরীরটা তেমন ভালো যাচ্ছে না, তাই সে অফিসে তেমন যাতায়াত করে না। মাঝে মধ্যে খুব বেশি দরকার হলে তবেই যায়। আব্বু রাবেয়া বলছিলে কদিন গিয়ে ওদের ওখান থেকে একটু ঘুরে আসতে। রওনাফ বলে, আমিও ভাবছি যাব, কিন্তু এত দূরের পথ শরীর সায় দেবে কি? বাড়ির গাড়িতে যাবা, ধীরে সুস্থে যাবে। ও অনেক রিকোয়েস্ট করছে যেন যাও তুমি। আমি একা কেন, তোরাও চল, 2 দিন ঘুরে আসি, এরপর না হয় ঢাকায় ব্যাক করবি। এখন হবে না আব্বু, ছুটি নেই। লাস্ট 3-4 মাসে কতগুলো ছুটি নেওয়া হয়েছে তা তো তুমি জানোই। তুমি যাও, আমি তোমাকে ওদের ওখানে রেখে ঢাকায় যাব। দেখি কি করা যায়। কবে যাবি ঢাকা? এই তো পরশুদিন যাব, তুমিও গুছিয়ে রেখো সব, তোমাকে রেখে তবেই যাব। আচ্ছা সে যাব না হয়। রাতে খাওয়ার শেষে যে যার ঘরে যায়। সিরাত আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধছে। এর মাঝে রওনাফ ঘরে প্রবেশ করে। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ানো সিরাতের উদ্দেশ্যে বলে, আমরা আগামী পরশু ঢাকা ব্যাক করছি, সেভাবে সব গুছিয়ে রাখবে। সিরাত ঘুরে তার দিকে তাকায় বলে, মানে আজই তো কেবল পরীক্ষা শেষ হলো। এসেছিলেই তো পরীক্ষা দিতে, কথা ছিল কি পরীক্ষা শেষেই ঢাকায় ফিরবে। পরীক্ষা শেষ, এখন চলে যাবে। এটা কেমন কথা, পরীক্ষা শেষে যাব বলেছি, বল্ব 1 দিনের মাথায় যেতে হবে। ভাবলাম একটু নানুবাড়ি যাব। নানুও বারবার বলেছে, নানুকে বলে দেবে পরে সময় করে ঘুরে আসবে। না আমি এখনই যাব। আমি আপনার সাথে ঢাকা যাব না। নাহিলকে রেখে যান, ওর তো পরীক্ষা শেষ, ও আমার সাথে ঘুরে আসবে। তুমি কোথাও যাচ্ছ না? আর না, নাহিল যাচ্ছে কোথাও। পরশুদিন ঢাকা ফিরবে, এটা আমার শেষ কথা। আমি আপনার সাথে পরশু যাব না, এটাও আমার শেষ কথা। মিশকাত কথা বাড়াবে না, যা বলছি চুপচাপ মেনে নিবে, বেশি জেদ করলে ভালো হবে না। কি করবেন? হ্যাঁ, বলছি না যাব না। সব আপনার কথা মতো হবে নাকি? আমার ইচ্ছার কোনো দাম নেই। এমন তো না যে সবসময় আমার ইচ্ছা মতো কাজ করি। সব সময় তো আপনার কথাই মেনে চলি। আমার একটা কথা মানতে এত সমস্যা হচ্ছে কেন? বোঝার চেষ্টা করো, আমার আর ছুটি নেই। পরশু ব্যাক করতেই হবে। তো আপনাকে তো আর যেতে না করিনি। আপনি যান, আমি আর নাহিল থাকি। না, তোমরাও যাবে আমার সাথে। কেন, কয়টা দিন থাকলে কি হবে? এত সমস্যা কিসের আপনার? আমি থাকতে পারবো না তোমাদের রেখে। মাথা নিচু করে ক্ষীণ স্বরে জবাব দেয়। মানে? একটু অবাক হয়ে বলে, আমার তোমাকে লাগবে, নাহিলকে লাগবে। রাতে তোমাকে ছাড়া ঘুমাতে কষ্ট হয় আমার। এটা তো তুমি বুঝবে না, তুমি তো তেমার মতো দিব্যি থাকতে পারো, আমি তো পারি না। আমার তোরার শরীরের সুবাসটা লাগবে। তাই তোমাকে আমার সাথেই যেতে হবে, আর না হলে তোমার সুবাসটা আমাকে দিয়ে যেখানে ইচ্ছা যাও, কোনো কথা বলবে না। গম্ভীর স্বরে বলে। সিরাত কোনো কথা বলে না। তার নীরবতায় আবারও রওনাফ বলে, প্লিজ পাখি, এমন জেদ করে না। তুমি জানো সারাদিনের পরিশ্রমের পর যখন রাতে তোমাকে জড়িয়ে ধরি, তখন তোমার শরীরের মিষ্টি সুবাসটা আমার সব ক্লান্তি দূর করে দেয়। তুমি জানো এই একটা মাস কত কষ্ট হয়েছে আমার। আর কষ্ট বাড়িও না শোনা। সিরাত আহাম্মক বনে যায় রওনাফের এমন সহজ স্বীকারোক্তি শুনে। হালকা লাজে দু গালে লাল আভা দেখা যায়। সে আর কোনো কথা না বলে আস্তে উঠে বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। রওনাফও কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থেকে সেও বিছানায় উঠে সিরাতের সাথে লেপ্টে শুয়ে পড়ে। পেরন থেকে কোমর আঁকড়ে ধরে, গলায় মুখ গুজে দেয়।
সিরাত একটু নড়েচড়ে উঠে আবার শান্ত হয়ে যায়। যাবে তো আমার সাথে? কণ্ঠে বাচ্চামো আবদার। জানি না, লাজুক ভঙ্গিতে বলে। কেন জানো না? কিছু একটা ভেবে সিরাত রওনাফকে সরিয়ে তার দিকে ঘোরে। রওনাফ এক দৃষ্টিতে তার দিকে চেয়ে আছে। সিরাত দিকে তাকিয়ে বলে, ভালোবাসেন আমাকে? রওনাফ তার প্রশ্ন শুনে চোখ নামিয়ে নেয়। তার কাছে জবাব নেই। সে নিজেও জানে না মেয়েটার জন্য সে কি অনুভব করে। তাকে চুপ থাকতে দেখে আবারও বলে, একটুও ভালোবাসে না তো তাহলে কেন এত পাগলামি করেন? কেন এত উন্মাদনা? নিশ্চুপ। সিরাত অধৈর্যের মতো শুধায়। বলেন, আমাদের মধ্যে তো কোনো ভালোবাসা বাসি হয়নি, তবে কেন এত উন্মাদ আপনি? শুধু কি মায়া, দায়িত্ব নাকি শুধুমাত্র শরীরের টান? বলেন, শুধু কি শারীরিক চাহিদা মেটাতে এমন পাগলামি করেন? গলা ভেঙে আসছে তার। মিশকাত দূর কণ্ঠ, কণ্ঠে রাগ স্পষ্ট। ধমকাচ্ছেন কেন? জবাব নেই আপনার কাছে না থাকলে কি ধরে নেব আমি যা ভাবছি তাই সঠিক? এখানেই শেষ করো। এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না। কেন শুনতে চান না? গায়ে লাগে? বারবার থামতে বলছি, কানে যাচ্ছে না কথা। হ্যাঁ, শরীরের টানেই আসি তোমার কাছে, এ ছাড়া কোনো টান নেই তোমার প্রতি, শুনেছ মনের মতো উত্তর পেয়েছ। ক্ষিপ্ত কণ্ঠে বলে, যেতে হবে না তোমার আমার সাথে, এখানেই থাকো যতদিন ইচ্ছে থাকো। কখনো বলবো না যাওয়ার কথা। যদি কখনো মনে হয় যাবে তাহলে চলে যেও, সেখানের দরজা সবসময় খোলা তোমার জন্য, কারণ ওটা তোমার সংসার। তবে শুনে রাখো, আজকের পর থেকে এই রওনাফ শিকদার শরীরের চাহিদা মেটাতে কখনো আসবে না, যতদিন না তুমি নিজ থেকে যাও। এ বলে রওনাফ বিছানা ছেড়ে বেকনিতে চলে যায়। এদিকে সিরাত উপর হয়ে বালিশে মুখ গুজে ফুপিয়ে ওঠে। বিধাতা তার সাথে এ কেমন খেলা খেলছে, যেথায় তার কোনো কুলকিনারা নেই। সে কেবল ভেসেই চলছে। তাকে টেনে পারে তোলার মতো একটা মানুষ নেই। কাকে দোষ দেবে সে, নিজেকে, আশেপাশের মানুষগুলোকে নাকি তার ভাগ্যকে? সেদিনের ঘটনার পর কেটে যায় বেশ কয়েকদিন। রওনাফের কথা মতো সিরাত তার সাথেই ঢাকায় ফিরে আসে। এই নিয়ে রওনাফ কিছুই বলেনি। না থাকতে বলেছে, না যাওয়ার কথা বলেছে। দুজনের মাঝে অভিমান ও অভিযোগের পাল্লা সময়ের সাথে সাথে বেড়েই চলেছে। আপাত দৃষ্টিতে তারা সাধারণ স্বামী স্ত্রীর মতোই চলে। তাদের মাঝে কথা হয়, একজনের প্রয়োজনে অন্যজন এগিয়ে আসে। সবই ঠিকঠাক, তবুও যেন কিছুই ঠিক নেই। মনে হয় সবটাই কেবল দায়। নাহিলের বার্ষিক পরীক্ষা শুরু হয়েছে, সে রোজ রওনাফের সাথে যায়, আবার সিরাত গিয়ে নিয়ে আসে। ইদানিং রওনাফ বেশ রাত করে বাড়ি ফেরে, যেদিনগুলো দিনের বেলা ডিউটি থাকে। তাদের মাঝে প্রয়োজন ছাড়া খুব একটা কথা হয় না। তাই দেরি হওয়ার কারণও জিজ্ঞেস করে না। নাহিল আজ অন্যদিনের তুলনায় অনেক সকাল সকাল উঠেছে। আজ থেকে পরীক্ষা শুরু, তার পড়াশোনার বিষয়ে সে খুবই সিরিয়াস। কোনো পরীক্ষায় প্রত্যাশার চেয়ে সামান্য মার্ক কম আসলেও তার মন খারাপ হয়ে যায়। সকাল থেকে উঠে পড়া রিভিশন দিচ্ছে। সিরাত রান্না শেষ করে রওনাফের জন্য টেবিলে খাবার বেড়ে ঢেকে রেখে নাহিলের খাবার নিয়ে তার ঘরে প্রবেশ করে। একটা চেয়ার টেনে তার চেয়ারের পাশে বসে। মাকে দেখে সে হালকা হেসে আবারও বইয়ে মুখ গুজে দেয়। সিরাত খাবার মেখে মুখে তুলে দেয় তার, সেও ফাঁকে ফাঁকে খাবার নেয় মুখে। খাওয়া শেষে মুখ ধুইয়ে কাবার্ড থেকে স্কুল ড্রেস বের করে বিছানার উপর রেখে দেয়। আব্বু, 9টা বেজে গেছে, এখন তুমি রেডি হয়ে নাও। দেরি করো না, বাবা বকা দিবে কিন্তু। এই তো মা হয়ে এসেছে, তুমি যাও, আমি রেডি হয়ে নেব। আবার এসে যেন বলতে না হয়। আচ্ছা আচ্ছা, এবার যাও। সিরাত ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে আসে। রওনাফের দুপুরের খাবার হটপটে তুলে দেয়। রওনাফ ডাইনিংয়ে এসে খেতে বসেছে। খাওয়ার ফাঁকে একবার কেবল সিরাতের দিকে তাকিয়েছে, আবারও খাওয়ায় মন দেয়। খাওয়া শেষে উঠে ঘরে চলে যায়। অন্যদিকে সিরাত তার উপস্থিতি বুঝে একবারও সেদিকে তাকায়নি। নাহিল তার কথামতো তৈরি হয়ে পরীক্ষার সকল সরঞ্জাম গুছিয়ে বাইরে আসে। বাবা, আমি রেডি, কোথায় তুমি? রওনাফ ঘর থেকেই জবাব দেয়। 2 মিনিট সোনা, তুমি জুতা পরে বাইরে ওয়েট করো, আসছি আমি। ওকে দ্রুত করো। নাহিলকে দেখে সিরাত তার কাছে এগিয়ে আসে, হাতে তার স্কুলে পরার জুতো জোড়া। নাহিলের হাত ধরে সোফায় বসিয়ে দিয়ে নিজেই জুতা পরাতে থাকে। তার কাজ শেষে উঠে পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলে, ভালো করে পরীক্ষা দাও আব্বু। লেখা শেষে ভালো করে সব পড়ে দেখবে সব ঠিকঠাক লিখেছ কিনা, কোনো কিছু বাদ দিয়েছ কিনা, ঠিক আছে? তুমি এমন ভাবে বলছো যেন আমি প্রথমবার পরীক্ষা দিচ্ছি। আমার কাছে তুমি প্রথমবারই পরীক্ষা দিচ্ছ, তাই বেশি কথা না বলে যা বলেছি মাথায় রাখবে। আচ্ছা, সব মাথায় থাকবে, এখন আসি। সিরাত ছেলের কপালে চুমু খেয়ে বিদায় দেয়, ততক্ষণে রওনাফ এসে হাজির হয় সেখানে। সিরাতের উদ্দেশ্যে বলে, রুমা আপাকে আবারও আসতে বলেছি। সে আজ থেকে এসে কাজ গুছিয়ে দেবে।
তার দরকার ছিলে না, এখন তো সারাদিন বাসাতেই থাকি। একা একা সব পারবে না। আসলে কাজ বুঝিয়ে দিও। আর ওর পরীক্ষা তো একটায় শেষ, 12:30টার মধ্যে চলে যেও। আচ্ছা। দুজনের মাঝে এর বেশি কোনো কথা হয় না। রওনাফ নাহিলকে সাথে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে যায়। সিরাতও তার খেয়ালে দরজা আটকে দেয়। 10টার দিকে রুমা আপা আসে বাসার কাজের উদ্দেশ্যে। বেল বাজতেই সিরাত এসে দরজা খুলে দেয়। রুমা হাসি মুখে সালাম দিয়ে ঘরে ঢোকে। রুমাও রাজশাহীর মেয়ে, তার 2 মেয়ে আছে, পরপর 2 মেয়ে হওয়ায় আবারও বিয়ে করে। সতীনের ঘরে রুমা মেয়েদের নিয়ে বড়ই কষ্টে দিন পার করে। সতীনের ঘরে পুত্র সন্তানের জন্ম নেওয়ার পর একটা সময় মেয়েদের ভরণপোষণ দিতে পারবে না বলে জানায়। রুমা আর সহ্য করতে না পেরে মেয়েদের নিয়ে বাপের বাড়িতে এসে ওঠে। ভাইয়ের সংসারেও তাকে সইতে হয় নিদারুণ যন্ত্রণা, তাই একজনের মাধ্যমে ঢাকায় কাজের ব্যবস্থা করে মেয়েদের নিয়ে চলে আসে। এরপর থেকে ঢাকাতেই বিভিন্ন বাসায় কাজ করে মেয়েদের ভরণপোষণ ও পড়াশোনার খরচ চালায়। সিরাত তাকে কাজ বুঝিয়ে দিয়ে এবং সাথে থেকে সকল কাজের তদারকি করে। 12টার মধ্যে কাজ শেষ করে রুমা চলে যায়। সিরাতও নাহিলের স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়। রওনাফের কথা মতো 12:30 এসে উপস্থিত হয় স্কুল গেটে। 1টা বাজতেই শেষ ঘন্টা পরে একে একে বাচ্চারা বের হয়। নাহিল সিরাতকে দেখে এগিয়ে এসে উচ্ছ্বসিত হয়ে জানান তার পরীক্ষা কেমন হয়েছে, কি লিখেছে, কি বাদ দিয়েছে। সিরাত ভাবে রওনাফ শিকদারের ছেলে তো তার মতোই হবে। বাপও যেমন সব কিছুতে সেরা, ছেলেও তেমনই হবে। শুনেছে তার মাও নাকি খুবই মেধাবী ছিল, পাবলিক ভার্সিটিতে পড়ত, রূপে গুণে সব দিক থেকে সেরা। নাহিলের মা থাকাকালীন সিরাত ছোট ছিল, তাই তার চেহারা খুব একটা মনে নেই তার। না, তার সাথে তখন খুব বেশি সখ্যতা ছিল। বাচ্চা হিসেবে যতটুকু আদর থাকে ততটুকুই। খুব একটা আসতো না বাড়ি, তাই দেখাও হতো খুবই কম। তবে সকলের মুখে শুনে যতদূর বুঝেছে যেমন রওনাফ শিকদার তেমন তার পছন্দ। হঠাৎই কেমন নিজেকে অযোগ্য মনে হতে থাকে তার পাশে। আগে এরূপ ভাবনা কখনো মনে আসেনি তার। বিষণ্ণ মনেই বাড়ি ফেরে। পুরো রাস্তা নাহিল এটা সেটা বললেও সে হু হা ব্যতীত কোনো জবাব দেয় না। বাড়ি ফিরে নাহিলকে ঘরে পাঠিয়ে সেও নিজের ঘরে চলে আসে। শরীরটা খুব মেজমেজ করছে, মাথা ভার হয়ে আসছে, হয়তো জ্বর আসার পূর্বাভাস। দুপুরে নাহিলকে কোনো মতে খাবার দিয়ে সে যে কম্বল মুড়ি দিয়েছে আর ওঠেনি। সন্ধ্যার পর থেকে শরীরের তাপ বৃদ্ধি পায়। নাহিল বেশ কয়েকবার মায়ের কাছ থেকে ঘুরে যায়। নাহিল মাকে চুপচাপ শুয়ে থাকতে দেখে বলে, মাম্মা শরীর খারাপ লাগছে তোমার? কম্বলের নিচ থেকে মাথাটা একটু বের করে বলে, তেমন কিছু না আব্বু, একটু জ্বর জ্বর লাগছে। তুমি গিয়ে পড়তে বসো, পরীক্ষা না তোমার। নাহিল সিরাতের কপালে গলায় হাত ছুঁয়ে দেখে শরীর বেশ গরম। সে উদ্বিগ্ন স্বরে বলে, তোমার তো অনেক জ্বর মা, অনেক কষ্ট হচ্ছে তাই না? ফোন কোথায় তোমার বলো, আমি বাবাকে কল করে আসতে বলছি। ঔষধ দিলে তুমি ঠিক হয়ে যাবে। ছেলের চিন্তিত বদন দেখে সিরাত ফুরবল কণ্ঠে বলে, আমি ঠিক আছি সোনা, তুমি আমার পাশে বসে একটু মাথায় হাত বুলিয়ে দাও, সব কষ্ট চলে যাবে। নাহিল মায়ের কথায় তার পাশে বসলেও মন তার শান্ত হয় না। সে চিন্তিত মনে মায়ের মাথায় হাত বুলিয়ে দেয়। একটা সময় কলিং বেলের শব্দে হুড়মুড় করে উঠে দৌড় দেয়। অন্যদিনের তুলনায় আজ দ্রুত ফিরেছে রওনাফ। সিরাত ততক্ষণে অসুস্থ শরীরে ঝিমিয়ে পড়েছে। দরজা খুলতেই বাবাকে দেখে উদ্বিগ্ন স্বরে বলে, বাবা মামাকে ঔষধ দাও, মা ঠিক হয়ে যাবে। রওনাফ ছেলের কথায় ভ্রু কুঁচকে তাকায়। বিষয়টা বোঝার চেষ্টা করে, ছেলের চোখে মুখে চিন্তা ও উদ্বেগের ছাপ। কি হয়েছে মায়ের? মা কোথায়? ব্যস্ত স্বরে শুধায়। মাম্মার অনেক জ্বর, বাবা ঠিক করে কথাও বলছে না। তুমি মাকে ঠিক করে দাও বাবা, ঔষধ দাও মাকে, কাঁদো কাঁদো কণ্ঠে বলে। রওনাফের মাঝে উদ্বেগ দেখা যায়, সে নাহিলের সামনে হাঁটু মুড়ে বসে। ছেলেটা খুব ভয় আতঙ্কের মাঝে আছে, আগে তাকে শান্ত করা দরকার, তাই সে তাকে বলে, শান্ত হও বাবা, মা ঠিক হয়ে যাবে, একদম প্যানিক করো না বাবা, এসেছি তো, সব ঠিক হয়ে যাবে। তুমি মাকে একটু দেখো না। রওনাফ নাহিলকে সাথে নিয়ে ঘরে ঢোকে। বিছানার দিকে তাকাতেই নজরে আসে কম্বলে আগা মাথা মোড়া সিরাতকে। সে এগিয়ে যায় তার কাছে, কপালে গলায় হাত ছুঁয়ে দেখে জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। তার গায়ে হাত দিয়ে নাহিলের দিকে তাকায়, সে তার পাশেই চুপটি করে দাঁড়িয়ে আছে। চোখ ছলছল করছে। বাবা মা ঠিক হয়ে যাবে তো? কিছু হবে না সোনা, একটু জ্বর মাত্র, তুমি একটা বাটি নিয়ে আসো তো বড় দেখে। নাহিল দৌড়ে যায় বাটি আনতে। রওনাফের মুখে চিন্তার রেখা দেখা যায়। জ্বরটা মোটেও সামান্য নয়, থেমে থেমে কেঁপে উঠছে। ছেলেকে সামান্য বলে শান্ত রেখেছে, না হলে মা পাগল, ছেলে কেঁদে কেটে এক করে ফেলবে। নাহিল বাটি এনে রওনাফের হাতে দেয়। রওনাফ তাতে পানি এনে একটা কাপড় চুবিয়ে নিয়ে বিছানায় তার মাথার কাছে বসে।
ভেজা কাপড় নিংড়ে তার কপালে রাখে। অন্যদিকে নাহিলও অন্য পাশে উঠে বসে মাথার কাছে। কিছু সময় পর পর মাথায় গায়ে হাত বুলাচ্ছে। কপর তুলে তা দিয়ে গলা ঘাড় মুছে দেয়। ঠান্ডা ও জ্বরের মধ্যে পানির স্পর্শ পেয়ে সিরাতের শরীর শিরশির করে ওঠে। পানির স্পর্শে তার চৈতন্য ফিরে আসে। তীব্র মাথা ব্যথা নিয়ে চোখ দুটো নিভু নিভু অবস্থায় খোলে। প্রথমেই নজরে আসে নাহিলের বদনখানি। যে তাকে চোখ খুলতে দেখে ব্যতিব্যস্ত হয়ে পড়ে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে তোমার, একটু ভালো লাগছে? সিরাত ছেলের এহেন দশা দেখে একটু হেসে জবাব দেয়, এই তো ভালো লাগছে, তুমি কাছে থাকো আরো ভালো হয়ে যাব। এই তো আমি এখানেই আছি, তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও। জ্বর এসেছে কখন? গম্ভীর স্বরে শুধায়। অন্য পাশ থেকে গম্ভীর স্বরে প্রশ্ন শুনে সে ঘুরে তাকায়। দেখতে পায় রওনাফকে, যে এখনো বাইরের পোশাকেই আছে। তার প্রশ্নে এক শব্দে উত্তর করে, সন্ধ্যায়। রওনাফ হাত বাড়িয়ে তার কপালে রেখে চেক করে তাপমাত্রা মোটামুটি সহনীয়। সে পাশ থেকে উঠে কাপড় নিয়ে ফ্রেশ হতে যায়। বেরিয়ে এসে নাহিলকে ডেকে নিয়ে খাইয়ে বুঝিয়ে শুনিয়ে পড়তে পাঠিয়ে দেয়। এদিকে রওনাফ একটা প্লেটে খাবার বেড়ে নিয়ে ঘরে ঢোকে। সিরাত তখন উল্টো ঘুরে শুয়ে আছে। তার পাশে বসে বলে, খাবার এনেছি, খেয়ে ঔষধ খাবে। খেতে ইচ্ছে করছে না, উল্টো ঘুরেই উত্তর দেয়, ঔষধ খেতে হবে। প্রচণ্ড মাথা ব্যথা করছে, চোখ খুলতে পারছি না। চোখ বন্ধ রেখেই খাবে। সে একটা বালিশ টেনে হার্ডবোর্ডের সাথে রেখে সিরাতকে সেথায় হেলান দিতে বলে। সিরাত কপাল কুঁচকে রেখে তার কথা মতো সেথায় হেলান দিয়ে বসে। রওনাফ হাত ধুয়ে খাবার মাখে, সিরাত তা দেখে বলে, একটু হাত ধোয়ার পানি এনে দিন, আমি নিজেই খেতে পারবো। কথা বন্ধ করে খেয়ে নাও, অনেক রাত হয়েছে। রওনাফ খাবার মেখে তাকে খাইয়ে দেয়। অল্প কিছু খাওয়ার পর সিরাত আর খেতে চায় না। রওনাফও আর জোর করে মা মুখ ধুইয়ে ঔষধ খাইয়ে দেয়। রওনাফ নিজেও অল্প কিছু খেয়ে ছেলের ঘরে যায়। নাহিল এখনো পড়ছে। সে ঘরে গিয়ে তাকে ঘুম পাড়িয়ে নিজের ঘরে আসে। ততক্ষণে সিরাত নিজের জায়গায় গিয়ে কম্বল মুড়ি দিয়ে উল্টো ঘুরে শুয়ে পড়েছে। রওনাফ লাইট নিভিয়ে বিছানায় আসে। কপালে গলায় হাত দিয়ে চেক করে জ্বরের পরিমাণ। আবারও নিজের জায়গায় এসে শুয়ে পড়ে। মাঝরাতে কারো গোঙানির শব্দে রওনাফের ঘুম হালকা হয়ে যায়। মস্তিষ্ক সঠিক ইঙ্গিত দিতেই তড়িৎ বেগে উঠে বসে। সিরাত ক্রমাগত কাঁপছে। রওনাফ আবারও জ্বর, চেক তাপ হুড়হুড় বেড়ে যাচ্ছে। রওনাফের কপালে চিন্তার ছাপ দেখা তার কপালে। রওনাফ দ্রুত বিছানা থেকে নেমে কাবার্ড থেকে আরও একটা কম্বল এনে তার শরীর ঢেকে দেয়। কাছে এগিয়ে এসে পাশে মাথায় হাত বুলায়। সিরাতের দু চোখের কর্নিশ বেয়ে জলধারা নামে। সিরাত তার টি শার্টের এক কোণা চেপে ধরে। ক্ষীণ স্বরে বলে, মাথাটা একটু চেপে দিন না, খুব যন্ত্রণা হচ্ছে। রওনাফ নরম হাতে মাথা টিপে দেয়। গায়ে হাত ছোঁয়ানো যাচ্ছে না, অন্যদিকে কাঁপুনিও কমছে না। কি করবে, তার মাথা কাজ করছে না। সে কম্বলের নিচ ঢুকে সিরাতকে নিজের সাথে জড়িয়ে ধরে। চেনা শরীরের ঘ্রাণ পেয়ে অশান্ত সিরাত একটা সময় শান্ত হয়ে আসে। থাকুন না, আমার কাছে অনেক যন্ত্রণা হচ্ছে। একটু শক্ত জড়িয়ে রাখিউন না, ঘোরের মাঝে বিড়বিড় করে বলে। রওনাফ আরও শক্ত করে চেপে রাখে, তাকে পারলে শরীরের ভিতর ঢুকিয়ে নেয়। অনেকটা সময় পর শরীরের ঘাম ছেড়ে দেয়। সিরাত আস্তে আস্তে অনেকটা স্বাভাবিক হয়ে আসে। রওনাফ তাকে ছাড়িয়ে উঠতে যায়। সিরাত তাকে জাপটে ধরে বলে, যাবেন না। এই তো পাখি, কাছেই আছি, কোথাও যাব না। তোমার শরীর ঘেমে গিয়েছে, মুছে দিতে হবে তো, না হলে ঠান্ডা বসে যাবে। রওনাফ জোর করে তার থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে ঘরের বাইরে যায়। বেশ কিছু সময় পর একটা ধোয়া ওঠা পাত্র হাতে ফিরে আসে। টেবিল টেনে সেটা রেখে সিরাতের উপর থেকে কম্বল সরায়। সিরাত তড়িৎ বেগে চোখ খুলে উঠে বসে। এগুলো দিয়ে কি করবেন? জ্বর ছেড়ে দিয়ে ঘেমে গিয়েছ, শরীর মুছতে হবে, না হলে ঠান্ডা লেগে যাবে। কাপড় ভেজাতে ভেজাতে বলে, আমাকে দিন, আমি পারবো। পারবে? আমি করে দিচ্ছি। বললাম তো পারবো, আপনি বাইরে যান। বাইরে কেন? আপনার সামনে করব নাকি? সিরাতের এমন তেড়া কথা শুনে মেজাজ বিগড়ে যায়। তার বুঝে আসে না, মেয়ে মানুষ এত ঢং করতে পারে কিভাবে? তোমরা মেয়েরা এত ঢং কিভাবে করো? এখানে ঢঙের কি আছে? এখানে ঢং নেই কোথায়? যার সাথে এক ওয়াশরুমে গোসল করতে বাধে না, সেখানে এসব কথা কতটা যৌক্তিক? তখন বাধেনি, এখন বাধছে। এত না পেঁচিয়ে যান, না হলে আমি ঘুমালাম। এসব ছেলেমানুষি কাজবাজ তোমার সাথে যায় না। সেদিনের বিষয়টা নিয়ে এখনো রেগে আছো? সেদিনের কথা তুলবেন না প্লিজ, সে বিষয়ে আমি কিছু বলতে বা শুনতে চাই না। রওনাফ উঠে বিছানায় তার পাশে বসে একটা হাত নিজের হাতের মুঠোয় পুরে নেয় জোরপূর্বক। বলে, শুনতে হবে না, তবে আমাকে একটু সুযোগ দাও বলার।
কি বলবেন আপনি? কি বলার আছে আর? বলার তা তো বলে দিয়েছেন। যা বলেছি সেদিন সবটা রাগের বশে বলে ফেলেছি। তাতে তুমি কষ্ট পেয়েছ, তবে সরি বলবো না, কারণ তেমারও ভুল ছিল। কোনো ভুল ছিল না আমার, আমি শুধু সাধারণ একটা প্রশ্ন করেছি যার জবাব আপনি দিতে পারেননি। রওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তোমার বয়স কম, এখনো টিনেজ। মন মস্তিষ্ক তেমনই ভাবেই ভাবে। আচ্ছা তুমি বলো, একটা মানুষ যখন একবার ভালোবেসে আঘাত পায় তখন দ্বিতীয়বার ভালোবাসার সাহস করে? করে না। করান ভালোবাসা তখন তার কাছে আতঙ্ক। তেমনি আমিও তোমাকে ভালোবাসতে পারি না। এমনকি তুমিও আমাকে ভালোবাসতে পারোনি। তোমার বয়স অল্প, এ বয়সে যেটাকে ভালোবাসা মনে করো সেটা আসলে তোমার ভালোবাসা মনে হয়েছে, সেটা কেবল আবেগ, মায়ামোহ। সেটা বুঝিয়ে বললেই পারতেন। ওইভাবে রিয়াক্ট করার কি ছিল? মাথা নিচু করে বলে। রওনাফ সিরাতের নিচু মাথাটা উঁচু করে ধরে মুখোমুখি করে বলে, তখন বোঝার অবস্থায় ছিলে তুমি? তোমার মন তখন কেবল একটা কথাই শুনতে চেয়েছে, যে রওনাফ শিকদার তোমাকে ভালোবাসে। যখন সেটা শুনতে পাওনি তখন তোমার মন বিক্ষিপ্ত হয়ে বাজে ভাবে রিয়াক্ট করে বসেছ। আর আমি তোমার কোন কথাতে রেগে গিয়েছি তা তুমি ভালো করেই জানো, সেটা আর তুলতে চাইছি না। আমার জন্য কি আপনি কিছুই অনুভব করেন না? কোনো অনুভূতি অবশিষ্ট নেই আমার জন্য? কণ্ঠে কাতরতা স্পষ্ট। রওনাফ তার প্রশ্নের ধরনে হেসে ফেলে। তা দেখে সিরাতের চোখ ছলছল করে ওঠে। তার কথাটা তার কাছে মজার মনে হলো। রওনাফ সিরাতের মুখটা নিজের আরো কাছে আনে, একজনের নিঃশ্বাস অন্যজন অনুভব করতে পারছে। রওনাফ সিরাতের চোখে চোখ রাখে। বলে, কেউ একজন বলেছিল চোখ নাকি মনের কথা বলে, তুমি দেখে বলো তো কি দেখতে পাও? সিরাত পলকহীন দৃষ্টিতে তার চোখের দিকে তাকিয়ে থাকে। রওনাফ বলে, তুমি আমার ভালোবাসা নও, ভালোবাসা নামের অনুভবেই আমার ভয়। তুমি আমার শান্তি, আমার সুখ, অশান্ত হৃদয়ের একমাত্র আশ্রয়। আমার সব ক্ষতের একমাত্র প্রতিষেধক। তোমার শরীরের সুবাস আমায় ক্লান্ত দেহ, বিক্ষিপ্ত হৃদয় প্রশান্তি এনে দেয়। বলো আর কি চাই তোমার? আর কি শুনতে চাও? ভালোবাসি কিনা? ভালোবাসার সংজ্ঞা কি বলো? ভালোবাসা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মরণাস্ত্র। যার আঘাতে ক্ষতবিক্ষত আমি, সে ক্ষতের প্রতিষেধক হিসেবেই চাচ্ছি তোমাকে। আমি চাই না কখনো তোমাকে ভালোবাসতে। এবং তোমাকেও বলবো তুমিও আমাকে কখনো ভালোবেসো না। শুধু পাশে থাকো, কাছে থাকো, এতটুকুই চাওয়া। আর কিছু চাই তোমার? সিরাত রওনাফের কথায় দুদিকে মাথা নাড়ে। সে তার উত্তর পেয়ে গেছে। সে রওনাফের থেকে দূরত্ব বাড়াতে চায়। রওনাফ তার চোয়াল চেপে কাছে এনে বলে, আরও দূরত্ব লাগবে তোমার? চলবে।